ওয়েলকাম ব্যাক টু ভূত এফএম। রাত এখন গভীর, আর এই গভীর রাতে আপনাদের সাথে আছি আমি আরজে রাজু। আজকের ইমেল সেগমেন্টে আমাদের কাছে এমন একটা মেইল এসেছে যেটা পড়ার পর আমার নিজেরও ঘড়ির দিকে তাকাতে ভয় করছে। সময় জিনিসটা বড় অদ্ভুত, কিন্তু সেই সময় যদি থমকে দাঁড়ায়, যদি আপনার জীবনের কাঁটা একটা নির্দিষ্ট সময়ে এসে আটকে যায়। আজকের ঘটনাটি পাঠিয়েছেন রিয়াজ ছদ্মনাম। তার জীবনের এক অভিশপ্ত রাতের গল্প এটি। চলুন সরাসরি চলে যাই রিয়াজের চিঠিতে। রাজু ভাই, আমি রিয়াজ। মানুষ যখন পাপের পথে পা বাড়ায় তখন শয়তান তাকে অন্ধ করে দেয়। আমার সাথেও তাই হয়েছিল। সেদিন রাতে আমি আমার বন্ধুর ফাঁকা ফ্ল্যাটে গিয়েছিলাম সুমাইয়া নামের একটি মেয়েকে নিয়ে। উদ্দেশ্য ছিল শুধুই প্রমোদ। লালসার নেশায় আমি তখন উন্মাদ। রাত তখন 1টা। ঘরের পরিবেশটা খুব অদ্ভুত হয়েছিল। ঠিক যখন আমি সুমাইয়ার দিকে এগিয়ে যাচ্ছিলাম তখনই আমার মনে হলো জানালায় কেউ দাঁড়িয়ে আছে। আমি থমকে গেলাম। জানালার কাঁচটা স্বচ্ছ, কিন্তু বাইরে অন্ধকার। সুমাইয়া বিরক্ত হয়ে ডাকল, কিন্তু আমি সেদিকে কান না দিয়ে জানালার দিকে এগিয়ে গেলাম। জানালাটা খুলতেই মনে হলো কেউ একজন অন্ধকারের মধ্যে দৌড়ে পালিয়ে গেল। আমি সাথে সাথে দরজা খুলে বাইরে এলাম। কেউ নেই। করিডোর একদম ফাঁকা। ফিরে এসে আবার যখন রুমে ঢুকলাম তখন আবার সেই শব্দ। এবার আমি স্পষ্ট দেখলাম জানালায় দাঁড়িয়ে আছে একটা বাচ্চা ছেলে। বয়স 5 বা 6 হবে। মুখটা বড় মায়াবী, নিষ্পাপ, কিন্তু তার দুচোখ বেয়ে পানি পড়ছে। সে আমার দিকে তাকিয়ে কাঁদছে। একটা বদ্ধ ফ্ল্যাটের জানালায় এত রাতে বাচ্চা আসবে কোথা থেকে? আমি সুমাইয়াকে বললাম, ওই দেখ, জানালায় একটা বাচ্চা। সুমাইয়া আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি পাগল হয়ে গেছি। ও বলল, কিসের বাচ্চা? তুই কি মদ বেশি খেয়েছিস? আর এখন ভোর 4টে বাজে। আমি গেলাম। আমি চমকে উঠলাম। 4টে বাজে? আমি তো এইমাত্র ঘড়িতে দেখলাম রাত 11টা বা 1টার আশেপাশে। চোখের পলকে রাত শেষ হয়ে গেল কি করে? মাথাটা কেমন ঝিম মেরে উঠল। আর কিছু মনে নেই। আমি বিছানায় ঢলে পড়লাম। কিন্তু আসল বিভীষিকা শুরু হলো পরদিন সকালে। ঘুম থেকে উঠে দেখি ঘড়িতে 11টা 25। আমি বাসা থেকে বেরিয়ে রাস্তার মোড়ে এসে একটা সিগারেট ধরিয়েছি। হঠাৎ দেখি রাস্তার ওপাশে সেই বাচ্চাটা, কাল রাতের সেই বাচ্চাটা আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু বলছে। কিছু বুঝে ওঠার আগেই বাচ্চাটা দৌড়ে রাস্তার মাঝখানে চলে গেল। আর ঠিক তখনই একটা দ্রুতগামী ট্রাক এসে তাকে... আমি চিৎকার করে দৌড়ে গেলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি কিচ্ছু নেই। না কোনো রক্ত, না কোনো লাশ, না কোনো জটলা। একজন বৃদ্ধ লোককে জিজ্ঞেস করলাম, আঙ্কেল, এইমাত্র যে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করলো, ও কোথায়? লোকটা অবাক হয়ে বলল, বাবা, তুমি ঠিক আছো তো? এখানে গত 3 মাসে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি জিজ্ঞেস করলাম, কটা বাজে এখন? লোকটা ঘড়ি দেখে বলল, 11টা 25। আমি বিশ্বাস করতে পারলাম না। আরেকজনকে জিজ্ঞেস করলাম, সেও বলল 11টা 25। আমি পাগলের মতো রিকশাওয়ালার কাছে গেলাম, সেও একই উত্তর দিল। সময় যেন আমার জন্য থমকে গেছে। এক দৌড়ে বাসায় ফিরে গেলাম। বউকে বললাম ঘড়ি দেখতে। বউ বলল 11টা 25। আমি ঘড়ির দিকে তাকিয়ে থাকলাম। কাঁটা নড়ছে। 11টা 26 হলো। যেই আমি স্বস্তির নিঃশ্বাস ফেলবো, আবার তাকালাম, ঘড়িতে সেই 11টা 25। আমি আবার বাসা থেকে বেরিয়ে পড়লাম। দরজায় দাঁড়াতেই দেখি সেই বাচ্চাটা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে মুচকি হাসছে। আমি বুঝলাম এই বাচ্চার হাতেই আমার সব রহস্য। আমি দৌড় দিলাম ওর পেছনে। ও আমাকে নিয়ে গেল এলাকার পাশের জঙ্গলে। হাঁপাতে হাঁপাতে আমি দাঁড়ালাম। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল। তাকালাম, কেউ নেই। আবার ডাক, এবার অন্য পাশ থেকে। আর তারপর আমার ডান পাশের বিশাল গাছটা যেন জীবন্ত হয়ে উঠল। গাছটা কথা বলে উঠল, রাজু ভাই। গাছটা আমাকে বলল, মৃত্যুর ডাক তোর এতই পছন্দ, ডাকার সাথে সাথেই তাকালি? রাজু ভাই, আমি এখন সেই জঙ্গলে দাঁড়িয়ে। আমার সময় 11টা 25-এ আটকে গেছে। আমি জানি না আমি বেঁচে আছি নাকি মারা গেছি, নাকি আমি কোনো অনন্ত লুপে আটকে গেছি। আমি শুধু জানি আমার পাপ আমাকে ছাড়ছে না। অবিশ্বাস্য। রিয়াজ ভাই, আপনার গল্পটা শুনে আমার গায়ে লোম দাঁড়িয়ে গেছে। 11টা 25, এই সময়টাতে কি মাহাত্ম্য আছে জানি না,
তবে মনে হচ্ছে আপনি কোনো প্যারালাল ওয়ার্ল্ডে বা টাইম লুপে আটকে গেছেন। আর সেই বাচ্চাটি, সে কি কোনো অতৃপ্ত আত্মা, নাকি আপনার বিবেকের প্রতিচ্ছবি? যে পাপের কথা আপনি শুরুতে স্বীকার করলেন, হতে পারে প্রকৃতি বা কোনো অতিপ্রাকৃত শক্তি আপনাকে সেই পাপের শাস্তি দিচ্ছে। গাছ কথা বলছে, এটা হ্যালুসিনেশন হতে পারে, আবার প্যারানর্মাল এন্টিটিরও কাজ হতে পারে। শ্রোতাবন্ধুরা, রিয়াজ ভাই তার গল্পের প্রথম অংশ পাঠিয়েছেন। এরপর তার সাথে কি হলো, সেই গাছ তাকে কি বলল, সেটা জানার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। রিয়াজ ভাই, আপনি যেখানেই থাকুন, সাবধানে থাকবেন। আর আপনারা যারা শুনছেন, পাপ করার আগে দুবার ভাববেন, কারণ সময় সবার জন্য সব সময় সমানভাবে চলে না। দেখা হবে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভয় পাবেন না, শুধু সতর্ক থাকবেন। শুভরাত্রি। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ওয়েলকাম ব্যাক টু ভূত এফএম। বিরতির আগে আমরা শুনছিলাম রিয়াজ ভাইয়ের এক অদ্ভুত অভিজ্ঞতার কথা। ঘড়িতে সময় আটকে আছে 11:25। একটা বাচ্চা ছেলের পিছু নিয়ে তিনি এখন গভীর জঙ্গলে, যেখানে একটি বিশাল গাছ তার সাথে কথা বলে উঠেছে। গাছটি বলেছিল, মৃত্যুর ডাক তোর এতই পছন্দ। রিয়াজ ভাই কি সেই জঙ্গল থেকে বের হতে পেরেছিলেন, নাকি সেই 11:25 চক্রেই তিনি হারিয়ে গেলেন? চলুন সরাসরি চলে যাই রিয়াজের পাঠানো শেষ মেলে। সাবধান, এই অংশটুকু শোনার জন্য কলিজায় জোর থাকা চাই। গাছটার কথা শুনে আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি পালাতে চাইলাম, কিন্তু আমার পা যেন মাটির সাথে গেঁথে গেছে, নড়তে পারছি না। বিশাল গাছটার ডালপালাগুলো বাতাসের তোড়ে এমনভাবে নড়ছে যেন ওগুলো হাত বাড়িয়ে আমাকে ধরতে আসছে। আমি কাঁপতে কাঁপতে চিৎকার করে বললাম, কে কে কথা বলছে? আমাকে যেতে দিচ্ছ না কেন? গাছটা এবার আর কথা বলল না, কিন্তু গাছের আড়াল থেকে সেই বাচ্চা ছেলেটা ধীর পায়ে বেরিয়ে এলো। তার সেই নিষ্পাপ মুখটা এখন আর নেই। তার চোখ দুটো কয়লার মতো কালো, আর গায়ের চামড়া ঝলসানো। ছেলেটা আমার দিকে আঙুল তুলে ফিসফিস করে বলল, চিনতে পারছো না? সময় তো ওখানেই শেষ হয়ে গেছে রিয়াজ ভাইয়া। আমি বললাম, কিসের সময়? আমাকে ভয় দেখিও না, আমি বাড়ি যাব। ছেলেটা বিকট শব্দে হেসে উঠল। সেই হাসির শব্দে জঙ্গলের পাখিরা ডানা ঝাপটে উড়ে গেল। ছেলেটা বলল, বাড়ি? তোমার তো কোনো বাড়ি নেই। চলো, তোমাকে তোমার আসল জায়গা দেখিয়ে আনি। বাচ্চাটা আমার হাত ধরল। ওর হাতটা বরফের মতো ঠান্ডা। আমি ছিটকে সরে যেতে চাইলাম, কিন্তু ও আমাকে এক প্রকার টেনে হিচড়ে আবার সেই রাস্তায় নিয়ে এলো, যেখানে একটু আগে আমি অ্যাক্সিডেন্ট হতে দেখেছিলাম। রাস্তায় এখনো ভিড়, কিন্তু এবার ভিড়টা যেন আরো বেশি। সবাই গোল হয়ে কিছু একটা দেখছে। আমি ভিড় ঠেলে ভেতরে ঢুকলাম। আমার খুব রাগ হচ্ছিল। আমি তো একটু আগেই দেখেছিলাম এখানে কিছু নেই, তাহলে এখন এত মানুষ কেন? আমি একজনকে ধাক্কা দিয়ে সরিয়ে বললাম, কি হয়েছে এখানে, সরেন তো। কিন্তু অদ্ভুত ব্যাপার, লোকটা আমাকে অনুভবই করল না, যেন আমি হাওয়ায় মিলিয়ে আছি। আমি জোর করে সামনে এগিয়ে গেলাম, আর রাস্তার মাঝখানে তাকাতেই আমার বুকের ভেতরটা ধক করে উঠল। রাস্তার ওপর রক্তে ভেসে যাচ্ছে একটা লাশ। লাশের মুখটা চেনা চেনা লাগছে। আমি আরেকটু সামনে ঝুঁকলাম। আল্লাহ, এ তো আমি! এটা তো আমার লাশ। পরনে সেই গেঞ্জিটা যেটা সুমাইয়া আমার মুখে ছুঁড়ে মেরেছিল। মাথাটা থেতলে গেছে, এক হাত শরীর থেকে প্রায় আলাদা। আমার পাশে দাঁড়িয়ে থাকা সেই বাচ্চা ছেলেটা এবার আমার কানের কাছে মুখ এনে বলল, মনে পড়ছে রিয়াজ, আজ সকাল 11:25 তুমি যখন সুমাইয়ার কথা ভাবতে ভাবতে রাস্তা পার হচ্ছিলে, ওই ট্রাকটা বাচ্চাটাকে মারেনি, ট্রাকটা তোমাকে মেরেছিল। তুমি পাপের চিন্তায় এতটাই বিভোর ছিলে যে ট্রাকের হর্ন শোনো নাই। আমি চিৎকার করে বললাম, না, এটা মিথ্যে, আমি তো বেঁচে আছি, এই তো আমি দাঁড়িয়ে আছি। বাচ্চাটা বলল, তুমি বেঁচে নেই, তুমি আটকে আছো। 11:25 হলো তোমার শেষ সময়। আর আমি তো কোনো বাচ্চা নই, আমি তোমার সেই পাপ যা তোমাকে নিতে এসেছে। হঠাৎ চারপাশ অন্ধকার হতে শুরু করলো। আমি দেখলাম রাস্তার সেই লাশটা উঠে দাঁড়াচ্ছে। থেতলানো মাথা নিয়ে আমার লাশটা আমার দিকেই এগিয়ে আসছে। তার মুখে সেই শয়তানি হাসি। আমি পালাতে চাইলাম, কিন্তু পারলাম না।
মাটির নিচ থেকে হাজার হাজার হাত উঠে আমাকে জাপটে ধরল। আমি ঘড়ির দিকে তাকালাম, এখনও 11:25, আর কোনোদিন 11:26 হবে না। আমার চোখের সামনে ভেসে উঠল সুমাইয়ার মুখ, আমার স্ত্রীর মুখ, আমার বাবা মায়ের মুখ। সব শেষ। আমি পাপের বোঝা নিয়ে অনন্তকালের জন্য এই 11:25 লুপে আটকে গেলাম। গাছটা ঠিকই বলেছিল, মৃত্যুর দাগ আমি নিজেই ডেকে এনেছি। রাজু ভাই, আমি জানি না এই মেলটা আপনারা কবে পাবেন বা আদৌ পাবেন কিনা, কিন্তু যদি পান সবাইকে বলে দেবেন, পাপ কখনো মানুষকে ছাড়ে না। মৃত্যুর পর সময় থমকে যায়, কিন্তু শাস্তি চলতে থাকে, চলতেই থাকে। স্তব্ধ হয়ে গেলাম। রিয়াজ ভাইয়ের এই মেইলটা পড়ার পর আমার নিজেরও কথা বলার শক্তি কমে আসছে। তার মানে রিয়াজ ভাই পুরো সময়টা একটা লিম্বো বা মধ্যবর্তী জগতে ছিলেন। তার মৃত্যু হয়েছে সকাল 11:25, কিন্তু তার আত্মা সেটা মেনে নিতে না পারার জন্য বারবার একই সময়ে ফিরে আসছিল। সেই বাচ্চাটি হয়তো কোনো সাধারণ বাচ্চা ছিল না, সে ছিল তার কৃতকর্মের প্রতিচ্ছবি, অথবা কোনো এঞ্জেল অফ ডেথ বা আজরাইল, যে তাকে তার শেষ গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। আমরা প্রায়ই ভাবি, কেউ তো দেখছে না, যা খুশি তাই করি, কিন্তু রিয়াজ ভাইয়ের এই ঘটনা প্রমাণ করে আমাদের প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজ কোথাও না কোথাও রেকর্ড হচ্ছে, আর শেষ বিচারের সময় সেই 11:25 মতোই আমাদের সামনে এসে দাঁড়াবে। রিয়াজ ভাইয়ের আত্মার মাগফেরাত কামনা করছি, যদি তিনি সত্যিই আমাদের ছেড়ে চলে যাওয়ার থাকেন। আর যদি এটা কোনো প্যারানর্মাল ওয়ার্নিং হয়, তবে আশা করি তিনি সঠিক পথে ফিরে আসবেন। শ্রোতা বন্ধুরা, রাত অনেক হয়েছে, ঘড়ির কাঁটা ঘুরছে, সময় বয়ে যাচ্ছে, কিন্তু আপনার সময় যেন থমকে না যায় সেদিকে খেয়াল রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি ভূত এফএম থেকে। দেখা হবে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ডোন্ট লিসেন টু ইট অ্যালোন। শুভরাত্রি। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? হ্যালো ভূতিস্ট। ঘড়ির কাঁটা যখন ঠিক রাত 12টা ছুঁই ছুঁই, কুয়াশার চাদরে মোড়ানো শহরের এই নিস্তব্ধ রাতে রেডিও ফুর্তিতে আমি আর যে রাজু ফিরে এসেছি আপনাদের সাথে। সঙ্গে আছে আপনাদের পাঠানো হাড় হিম করা সব সত্য ঘটনা আর না বলা কিছু অনুভূতির গল্প। ভূত এফএমএ আজকের রাতটা একটু অন্যরকম। আজকের গল্পটা শুধু ভয়ের নয়, আজকের গল্পটা বন্ধুত্বের, আজকের গল্পটা হারানোর। যেই গল্পটা শুনলে বুকের ভেতরটা একটু হলেও হাহাকার করে উঠবে। আমার হাতে এখন যে মিলটা আছে, সেটা যিনি পাঠিয়েছেন তিনি নাম প্রকাশ করতে চাননি, কিন্তু তার চিঠির প্রতিটি লাইনে মিশে আছে এক অদ্ভুত মায়া আর চাপা কান্না। চলুন সরাসরি চলে যাই সেই চিঠিতে। শ্রদ্ধেয় রাজু ভাই, আমি অনেক দিন ধরেই আপনাদের পেজের সঙ্গে যুক্ত। জানি আপনারা পাঠকদের কাছ থেকেই বাস্তব অভিজ্ঞতা আর সত্য ঘটনার গল্প সংগ্রহ করেন, তাই অনেক ভেবেচিন্তেই এই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বাস করবেন কি করবেন না সেটা পুরোপুরি আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি কোনো কিছু প্রমাণ করতে আসিনি, কোনো নাটক বা বানানো গল্পও না। আমি শুধু যেটা নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, সেটুকুই বলছি। ঘটনাটা 4 জন বন্ধুর। গ্রামের মানুষ বলতো ওরা একসাথেই জন্মাইছে, নয়ন, ফরহাদ, সুমন আর আলম। ওরা 4 জন শুধু বন্ধু ছিল না, ওরা ছিল একই জীবনের 4টে নাম। একই উঠোনে খেলাধুলা, বর্ষার দিনে কাদা মেখে স্কুল ফাঁকি, পরীক্ষার আগের রাতে একসাথে পড়া। হাই স্কুল, কলেজ, ডিগ্রি সবখানেই ওরা একসাথে। কারো বাড়িতে রান্না হলে 4 জনই খেত। পড়াশোনার পাশাপাশি যখন সংসারের চিন্তা মাথায় ঢুকল, ওরা মাছের ব্যবসা শুরু করল। ডোবা, বিল, পানি এই ছিল ওদের জীবন। লাভ হলে 4 জনের, লোকসান হলেও 4 জনের। নয়ন ছিল সবার ভরসা। ওর একটা অদ্ভুত ক্ষমতা ছিল ভাই, পানির দিকে তাকিয়ে বুঝে যেত ভেতরে কি আছে। সেই বিশ্বাসেই সবাই চলত। কিন্তু বিপদটা এলো সেই দিন, যেদিন নয়ন গ্রামের শেষ মাথার ওই ডোবাটার কথা বলল। ডোবার দিকে যেতে যেতে সুমন বলেছিল, এই দিকটা আমার ভালো লাগে না। আলম হেসে উড়িয়ে দিয়েছিল,
কিন্তু নয়ন নয়ন সেদিন কিছু বলেনি, শুধু পানির দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। এরপর মেশিন বসানো হলো, পানি নামছিল না। এটাকে ওরা ব্যবসার ঝামেলা মনে করেছিল, কিন্তু আসল ঘটনা ঘটল রাতে। নয়ন আর ফরহাদ যখন ডোবার কাছে গেল, তখন প্রকৃতি যেন কথা বলা বন্ধ করে দিয়েছিল। এতটাই নীরবতা ছিল যে নিজের নিঃশ্বাসের শব্দেই বুক ধড়ফড় করছিল। হঠাৎ নয়ন ফিসফিস করে বলে উঠল, ফরহাদ, পানিতে আমাদের ছায়া পড়তেছে না কেন? নয়নের এই কথার পর থেকেই ফরহাদের মাথার ভেতরটা ফাঁকা হয়ে যায়। পানিতে ছায়া নেই? এটা কি করে সম্ভব? এর পরের ঘটনা ফরহাদ আজও ঠিক মতো বলতে পারে না। সে শুধু বলে, ও নিজে যায়নি, ওকে যেতে দেওয়া হয়নি। কোনো চিৎকার ছিল না, কোনো ধস্তাধস্তি ছিল না। নয়নকে যেন পানি নিজের দিকে সম্মোহিত করে টেনে নিয়ে গেল। নয়নের লাশ যেদিন পাওয়া গেল, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মনে হচ্ছিল নয়ন লড়িয়েনি, যেন ঠান্ডা কিছু একটা তাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে গেছে। আজ নয়ন নেই, 1 বছর 7 দিন হয়ে গেছে। ফরহাদ এখনো রাতে ঘুম ভেঙে উঠে বসে। তার মনে হয় কাদার ভেতর থেকে কেউ নাম ধরে ডাকছে। সুমন এখন আর পানির দিকে তাকাতে পারে না, মাছের ব্যবসা ছেড়ে দিয়েছে। আর আলম, যে ছেলেটা কথা ছাড়া থাকতে পারত না, সে এখন দিনের পর দিন বোবা হয়ে থাকে। 4 জনের জায়গায় এখন 3 জন। একসাথে বসলেও এখনো 4 জনের মতোই বসে, একটা জায়গা ফাঁকা রেখেই। নয়নের বাড়ির পাশ দিয়ে গেলে আজও মনে হয় ও ডাক দেবে, এই, কাল দুবাই যাবি? বন্ধু ছাড়া বন্ধুর দিন যে কেমন হয়, এটা শুধু যার গেছে সেই বোঝে। আমরা শুধু দোয়া করি, হে আল্লাহ, আমাদের বন্ধু নয়নকে তুমি বেহেশত নসিব করো, তার কবরকে তুমি শান্তিতে ভরে দাও। ধন্যবাদ আপনাকে এই ঘটনাটা শেয়ার করার জন্য। ঘটনাটা পড়ার পর একটা কথাই মনে হচ্ছে, কিছু কিছু বন্ধুত্ব এতটাই গভীর হয় যে মৃত্যুও বোধহয় সেই বন্ধন ছিঁড়তে পারে না। পানিতে ছায়া না পড়া, এই বিষয়টা ভাবলেই কিন্তু গা শিউরে ওঠে। হয়তো সেই ডোবায় এমন কোনো অস্তিত্ব ছিল যা নয়নকে টার্গেট করেছিল অনেক আগে থেকেই। আর নয়নও হয়তো সেটা বুঝতে পেরেছিল, কিন্তু বন্ধুদের বাঁচাতে নিজে কোনো শব্দ করেনি। নয়নের জন্য অনেক দোয়া রইল। আর আপনারা যারা বেঁচে আছেন, ফরহাদ, সুমন, আলম, শক্ত হন। বন্ধুর জন্য দোয়া করাটাই এখন আপনাদের একমাত্র দায়িত্ব। শ্রোতা বন্ধুরা, আপনারাও যদি এমন কোনো অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকেন, লিখে পাঠান আমাদের মেল অ্যাড্রেসে। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে দেখা হবে আগামী এপিসোডে, ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত ভয় পাবেন না, শুধু সতর্ক থাকবেন। শুভরাত্রি।